পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরের এক ছোট্ট গ্রাম। যে মানুষটা 7 বছর আগে নিজের স্ত্রীকে চরিত্রহীনা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে মানুষটা সমাজের গুজবকে সত্যি ভেবে নিজের সংসার নিজেই ভেঙে দিয়েছিল, সেই মানুষটাই আজ 7 বছর পর দাঁড়িয়ে আছে একটি নামকরা উচ্চ বিদ্যালয়ের অফিস রুমের সামনে। কিন্তু কেন? কারণ তার ছেলের কলেজে ভর্তির জন্য প্রয়োজন ছিল স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট। আর সেই স্কুলের নতুন প্রিন্সিপাল আর কেউ নন, তার প্রাক্তন স্ত্রী মালা। হ্যাঁ, যে মালাকে একদিন অপমান আর চোখের জলের মধ্যে দিয়ে বাড়ি ছাড়তে হয়েছিল, আজ সেই মালাই শত শত ছাত্রছাত্রীর শ্রদ্ধান মানুষ। আর রতন, যে একদিন স্ত্রীকে বিশ্বাস না করে সমাজকে বিশ্বাস করেছিল, আজ সে সময়ের কাছে সবচেয়ে বড় শাস্তি পেয়ে মাথা নিচু করে বেঁচে আছে। কিন্তু 7 বছর পর যখন দুজনের মুখোমুখি দেখা হলো, তখন এমন এক ঘটনা ঘটল যা দেখে পুরো স্কুল স্তব্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কি মালা রতনকে ক্ষমা করবে, নাকি 7 বছরের অপমানের জবাব দেবে? আর কি ছিল সেই গুজব যার কারণে ভেঙে গিয়েছিল একটা সুন্দর সংসার? জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 7 বছর আগে নদিয়া জেলার শান্তিপুরের এক সাধারণ পরিবার। রতন মণ্ডল একটি কাপড়ের দোকানে কাজ করত। আয় বেশি না হলেও সংসারে সুখের অভাব ছিল না। তার স্ত্রী মালা ছিল খুবই শিক্ষিত, MA পাশ করে একটি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষিকা হিসাবে পড়াতো। গ্রামের মানুষ সবাই বলতো, রতনের ভাগ্য ভালো, এমন মেয়ে বউ হিসাবে পেয়েছে। আর মালাও স্বামীকে খুব ভালোবাসত। প্রতিদিন সকালে রতনের টিফিন তৈরি করা, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, স্কুলে পড়ানো, সবকিছুই হাসি মুখে সামলাত সে। রতনের মা শেফালি দেবী প্রায়ই বলতেন, এমন বউ সবাই পায় না। কিন্তু মানুষের সুখ দেখে কিছু মানুষের হিংসা হয়, আর সেই হিংসাই একদিন বিষ হয়ে ঢুকে পড়ল রতনের সংসারে। একদিন বিকেলে বাজার থেকে ফেরার সময় রতনের কানে আসে কিছু কথা। প্রতিবেশী গৌরাঙ্গ আর নিতাই ফিসফিস করে বলছিল, দেখেছিস, মালাকে প্রায়ই ওই নতুন স্যার সুব্রতর সঙ্গে দেখা যায়। শুধু স্কুলে নয়, বাইরেও নাকি দেখা যায়। কিছু একটা আছে নিশ্চয়ই। কথাগুলো শুনে রতনের বুকের ভেতর কেমন যেন মোচড় উঠে উঠল। সে কিছু না বলেই বাড়ি ফিরে এলো। কিন্তু সেদিন থেকেই তার মনে সন্দেহের বীজ বপন হয়ে গেল। আর সন্দেহ একবার মানুষের মনে ঢুকলে ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তিটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেই রাতে মালা খাবার নিয়ে এলে রতন লক্ষ্য করল, মালার মুখে আগের মতো সেই হাসি আছে, কিন্তু তার নিজের চোখে যেন সবকিছু বদলে গেছে। মালা মৃদু হেসে বলল, কি হয়েছে, আজ এত চুপচাপ কেন? রতন জোর করে হাসল, না কিছু না। কিন্তু তার ভেতরে তখন শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ঝড়। এরপর দিন যত যেতে লাগল, রতনের সন্দেহ তত বাড়তে লাগল। একদিন সে হঠাৎ স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো, আর তখনই দেখল মালা আর সুব্রত স্যার একসঙ্গে বের হচ্ছেন। মালা হাসতে হাসতে কিছু বলছে, আর সুব্রতও হাসছে। এই দৃশ্য দেখে রতনের মাথায় যেন আগুন জ্বলে উঠল। কিন্তু সে জানত না, সেদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছিল, আর সুব্রত ছিলেন সেই অনুষ্ঠানের দায়িত্বে। কিন্তু সন্দেহ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ কখনো সত্য দেখতে পায় না। সেদিন থেকেই রতন নিজের স্ত্রীকে নজরদারি করতে শুরু করল। আর মালা, সে বুঝতেই পারছিল না কেন তার স্বামী দিন দিন এত বদলে যাচ্ছে। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন একটা ভুল নিষিদ্ধান্ত, একটা মিথ্যে অভিযোগ আর কয়েকটা বিষাক্ত কথাই বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। রতন তখন বুঝতে পারেনি সে তার স্ত্রীকে নয়, নিজের ভাগ্যকেই ধ্বংস করতে চলেছে। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন একটা ভুল সিদ্ধান্ত, একটা মিথ্যে অভিযোগ আর কয়েকটা বিষাক্ত কথাই বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। রতন তখন বুঝতে পারেনি সে তার স্ত্রীকে নয়, নিজের ভাগ্যকেই ধ্বংস করতে চলেছে। সেই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। মালা লক্ষ্য করছিল, রতন আগের মতো আর নেই। সে আর হাসে না, ঠিকমতো কথা বলে না, চোখে চোখ রেখে তাকায় না। কিছু একটা যেন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদিন রাতে মালা আর সহ্য করতে না পেরে বলল, রতন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? রতন চুপ। কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। আমি কি কোনো ভুল করেছি? রতন ঠান্ডা গলায় বলল, তুমি নিজেই ভালো জানো,
তুমি কি ভুল করেছ? মালা অবাক হয়ে গেল। মানে? নাটক করতে হবে না। মালার বুক ধক করে উঠল। আমি কিছুই বুঝতে পারছি না। রতন এবার রাগে গর্জে উঠল। সুব্রতর সঙ্গে তোমার সম্পর্ক কতদিনের? কথাটা শুনে মালা যেন আকাশ থেকে পড়ল। কি বলছো তুমি? চিৎকার করে লাভ নেই, গ্রামের সবাই জানে, শুধু আমিই বোকা ছিলাম। তুমি পাগল হয়ে গেছো নাকি? সুব্রত স্যার আমার সহকর্মী ছাড়া আর কিছুই না। মিথ্যে কথা বলবে না। তুমি কি সত্যি আমাকে এতদিনেও চিনতে পারোনি? মালার চোখ ভিজে উঠেছে। সে কাঁপা গলায় বলল, আমি তোমাকে ভালোবেসে এই বাড়িতে এসেছি। তোমার বাবা মাকে নিজের বাবা মা মনে করেছি। তোমার জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছি। আর আজ তুমি আমাকে এই অপবাদ দিচ্ছ? রতন তবুও শান্ত হল না, বরং আরও কঠোর হয়ে গেল। আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? তোমাকে ওর সঙ্গে হাসতে। মালা হতবাক, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। একজন সহকর্মীর সঙ্গে কথা বলাটাও যদি অপরাধ হয়, তাহলে আমি কি বলবো? এই সময় শেফালি দেবী ঘরে ঢুকলেন। তিনি দুজনের কথা শুনে অবাক হয়ে গেলেন। কি হয়েছে? রতন উত্তেজিত হয়ে বলল, মা, তোমার আদরের বৌমার আসল চেহারা আজ আমি জেনে গেছি। শেফালি দেবী বিস্মিত। তুই কি বলছিস? রতন গ্রামের লোকদের কথা বলতে শুরু করল। সব শুনে শেফালি দেবী বললেন, মানুষ যা বলে সব কি সত্যি হয়? মালা এমন মেয়ে নয়। কিন্তু রতনের মাথায় তখন সন্দেহের বিষ পুরোপুরি ছড়িয়ে গেছে। সে কারো কথা শুনতে রাজি নয়। পরদিন সকাল, মালা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ রতন দরজার সামনে দাঁড়িয়ে বলল, আজ থেকে তোমার আর স্কুলে যাওয়ার দরকার নেই। মালা অবাক। মানে? এই চাকরি ছেড়ে দাও। কেন? কারণ আমি চাই না তুমি আর ওই লোকটার সঙ্গে দেখা করো। মালার চোখে জল চলে এলো। তুমি আমাকে বিশ্বাস করো না? রতন কঠোর গলায় বলল, না, একটা মাত্র শব্দ। কিন্তু সেই শব্দটাই যেন মালার হৃদয়কে হাজার টুকরো করে দিল। সেদিন প্রথমবার মালা অনুভব করল, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে না, তার ভিত্তি হল বিশ্বাস। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন একই ছাদের নিচে থেকেও মানুষ অপরিচিত হয়ে যায়। মালা শান্ত গলায় বলল, রতন, যেদিন তুমি আমাকে বিশ্বাস করা বন্ধ করেছ, সেদিনই তুমি আমাকে হারিয়ে ফেলেছ। রতন কোনো উত্তর দিল না। এরপর দিনগুলো আরও কঠিন হতে লাগল। রতন প্রায়ই মালার ফোন চেক করত, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, সব কিছুর হিসেব চাইত। অন্যদিকে মালা প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে পড়ছিল। রাতে একা কাঁদত, নামাজ পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। হে ভগবান, আমি যদি নির্দোষ হই, একদিন সত্যিটা যেন প্রকাশ পায়। কিন্তু তখনও সে জানত না, তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত এখনও আসেনি। একদিন সন্ধ্যায় স্কুলে জরুরি মিটিং থাকার কারণে মালার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। প্রায় রাত ৮টা। বাড়ির সামনে এসে সে দেখল রতন দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো রাগে লাল। মালা কিছু বলার আগেই রতন প্রচণ্ড চিৎকার করে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? মালা ভয় পেয়ে গেল। স্কুলে মিটিং ছিল। রতন ব্যঙ্গ করে হেসে বলল, মিটিং নাকি অন্য কিছু? মালার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছিল আজ একটা বড় ঝড় আসতে চলেছে। যে রাতটা মালার জীবনের সবচেয়ে বড় অপমানের রাত হয়ে উঠবে, যে রাতের পর ভেঙে যাবে ৭ বছরের সংসার, আর যে নির্ণয়ের জন্য পরবর্তী ৭ বছর ধরে প্রতিটা মুহূর্তে অনুতাপ হবে রতন। সেই ভয়ঙ্কর রাতের গল্প জানব পরবর্তী পর্বে। যে রাতটা মালার জীবনের সবচেয়ে বড় অপমানের রাত হয়ে উঠবে, যে রাতের পর ভেঙে যাবে ৭ বছরের সংসার, আর যে সিদ্ধান্তের জন্য পরবর্তী ৭ বছর ধরে প্রতিটা মুহূর্তে অনুতপ্ত হবে রতন। সেই ভয়ঙ্কর রাতের গল্প জানব পরবর্তী পর্বে। রাত ৮টা। মালা বাড়ির সামনে দাঁড়িয়ে, আর রতনের চোখে তখন শুধু রাগ আর অবিশ্বাস। সত্যি করে বলো, এতক্ষণ কোথায় ছিলে? আমি তো বললাম, স্কুলে জরুরি মিটিং ছিল। মিথ্যে কথা বলো না। আমি মিথ্যে বলছি না। রতন চিৎকার করে উঠল, তাহলে ফোন ধরনি কেন? মালা ব্যাগ থেকে ফোন বের করে দেখালো। ফোনটা সাইলেন্ট মোডে ছিল। মিটিংয়ের সময় সে ফোন সাইলেন্ট করেছিল। আমি খেয়াল করিনি। কিন্তু রতনের কাছে কোনো ব্যাখ্যাই আর গুরুত্ব পাচ্ছিল না। ঠিক তখনই প্রতিবেশী গৌরাঙ্গ এসে আগুনে ঘি ঢেলে দিল। রতন, আমি কিন্তু নিজের চোখে দেখেছি মালা ম্যাডামকে সুব্রত স্যারের বাইকে উঠতে। এই কথা শুনে রতনের মাথা যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিল। কিন্তু গৌরাঙ্গ জানত না, সেদিন স্কুল ছুটির পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
বাস না পাওয়ায় সুব্রত স্যার শুধু মালাকে রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আর সেই ঘটনাটাকেই গ্রামের কিছু মানুষ অন্য রূপ দিয়েছিল। রতন আর নিজেকে সামলাতে পারল না। সে প্রচণ্ড রেগে গিয়ে বলল, আজ সব সত্যি হয়ে গেল। তুমি কি বলছো? তোমার মতো মেয়ের সঙ্গে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। মালার পা কাঁপতে লাগল। রতন, তুমি কি সত্যি আমাকে এতটা নিচু ভাবো? হ্যাঁ, কারণ তুমি আমার বিশ্বাস ভেঙেছ। মালা কাঁদতে কাঁদতে বলল। আমি তোমার বিশ্বাস ভাঙিনি, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। চিৎকার শুনে শেফালি দেবী এবং রতনের বাবা নরেনবাবু চলে এলেন। সব শুনে নরেনবাবু রাগ করে বললেন, রতন, কোনো প্রমাণ আছে তোর কাছে? রতন চুপ। মানুষের কথা শুনেই তুই নিজের স্ত্রীকে দোষী বানিয়ে দিলি। মালা এমন মেয়ে হতে পারে না বাবা। কিন্তু রতন তখন আর কারো কথা শুনতে রাজি নয়। হঠাৎ রাগের মাথায় সে এমন একটা কথা বলল, যা শুনে মালার বুকটা ভেঙে গেল। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মালা হতবাক। কি বললে? যা শুনেছ। আমি তোমার মুখ আর দেখতে চাই না। রতন, তুই কি পাগল হয়ে গেছিস? মাথা ঠান্ডা কর। কিন্তু রতনের রাগ তখন যুক্তি বুদ্ধির সব দরজা বন্ধ করে দিয়েছে। মালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে ধীরে ধীরে বলল, আজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যে মেয়েটা তোমার সুখে দুঃখে পাশে থেকেছে, যে তোমার বাবা মাকে নিজের বাবা মা মনে করেছে, আজ তার জন্য তোমার কাছে এতটুকু বিশ্বাসও নেই? রতন মুখ ফিরিয়ে নিল। মালা আবার বলল, শেষবারের মতো বলছি, আমি নির্দোষ। তুমি যদি আজ আমাকে বিশ্বাস না করো, একদিন সত্যিটা জেনেও আর আমাকে ফিরে পাবে না। রতন কোনো উত্তর দিল না। সেদিন রাতেই মালা একটা ছোট ব্যাগে নিজের কিছু কাপড় গুছিয়ে নিল। শেফালি দেবী কাঁদতে কাঁদতে তার হাত ধরে বললেন, মা, কোথাও যাস না, আমার ছেলেটা ভুল করছে। মালা চোখের জল মুছে মৃদু হেসে বলল, মা, যেখানে বিশ্বাস নেই সেখানে জোর করে থেকে কোনো সম্পর্ক বাঁচানো যায় না। নরেনবাবুরও চোখ ভিজে উঠল। তিনি বললেন, মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে আটকাতে পারলাম না। মালা মাথা নিচু করে প্রণাম করল। রাত তখন প্রায় 10:30। আকাশে টিপটিপ বৃষ্টি, চোখে অঝোর জল, বুক ভরা অপমান, আর হাতে একটা ছোট ব্যাগ। সেই অবস্থায় মালা বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু বাড়ির দরজা পার হওয়ার আগে সে একবার পিছন ফিরে তাকাল। হয়তো আশা করেছিল রতন তাকে ডাকবে, বলবে, মালা, থেমে যাও, আমি ভুল করেছি। কিন্তু না, রতন দাঁড়িয়ে রইল, একবারও তাকে থামালো না। আর ঠিক সেই মুহূর্তেই মালার হৃদয়ের ভেতর কিছু একটা চিরতরে মরে গেল। পরের দিন সকাল, মালা তার বাবার বাড়িতে পৌঁছল। মেয়ের অবস্থা দেখে বাবা হরিপদবাবু আর মা সুলেখা দেবী ভেঙে পড়লেন। সব শুনে হরিপদবাবু শুধু একটা কথাই বললেন, যে মানুষ নিজের স্ত্রীর ওপর বিশ্বাস রাখতে পারে না, সে কখনো সুখী হতে পারে না। মালা সেদিন কোনো উত্তর দেয়নি, কারণ সে আর কারো বিরুদ্ধে অভিযোগ করতে চায়নি। সে শুধু নীরবে কেঁদেছিল। পরের দিন সকাল, মালা তার বাবার বাড়িতে পৌঁছল। মেয়ের অবস্থা দেখে বাবা হরিপদবাবু আর মা সুলেখা দেবী ভেঙে পড়লেন। সব শুনে হরিপদবাবু শুধু একটা কথাই বললেন, যে মানুষ নিজের স্ত্রীর ওপর বিশ্বাস রাখতে পারে না, সে কখনো সুখী হতে পারে না। মালা সেদিন কোনো উত্তর দেয়নি, কারণ সে আর কারো বিরুদ্ধে অভিযোগ করতে চায়নি। সে শুধু নীরবে কেঁদেছিল। ডিভোর্সের পর রতন ভেবেছিল সে হয়তো শান্তি পাবে, কিন্তু সে জানত না এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর অন্যদিকে অপমান আর চোখের জলকে শক্তিতে পরিণত করে মালা শুরু করতে চলেছিল এক নতুন যুদ্ধ। একটা যুদ্ধ নিজেকে প্রতিষ্ঠিত করার, যে যুদ্ধের শেষে একদিন পুরো নদিয়া জেলা তাকে সম্মানের সঙ্গে চিনবে। আর 7 বছর পর ভাগ্য আবার মুখোমুখি দাঁড় করাবে রতন আর মালাকে। কিন্তু তখন মালাকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না রতন। মানুষের জীবনে কিছু ক্ষত কখনো পুরোপুরি শোকায় না, কিন্তু সেই ক্ষতই অনেক সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। যে মালা একদিন স্বামীর অবিশ্বাস আর সমাজের অপমান নিয়ে শূন্য হাতে বাড়ি ছেড়েছিল, সেই মালাই আজ নিজের ভাগ্য নতুন করে লিখতে চলেছে। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না, কারণ ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হল নিজেকে আবার নতুন করে গড়ে তোলা। ডিভোর্সের পর মালা বাবার বাড়িতে ফিরে এলেও চারপাশের মানুষ তাকে শান্তিতে থাকতে দিল না। পাড়ার কিছু মানুষ ফিসফিস করে বলতো, দেখেছ, স্বামী নিশ্চয়ই কোনো কারণে ডিভোর্স দিয়েছে, আগুন ছাড়া কি ধোঁয়া হয়? এই কথাগুলো প্রতিদিন মালার কানে পৌঁছত, কিন্তু সে কোনো উত্তর দিত না, কারণ যারা সত্য না জেনে বিচার করে তাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো মানে হয় না। একদিন রাতে মালা বারান্দায় বসে কাঁদছিল। হরিপদবাবু এসে মালার মাথায় হাত রাখলেন।
মা, জীবন এখানেই শেষ হয়ে যায়নি। যে মানুষ তোকে বুঝতে পারেনি তার জন্য নিজের জীবন নষ্ট করবি না। মালা চোখ মুছে বলল। বাবা, আমি কি সত্যি এতটা খারাপ? হরিপদবাবুর চোখ ভিজে উঠল। না মা, খারাপ তুই না, খারাপ হলো মানুষের চিন্তা। সেই রাতেই মালা একটা সিদ্ধান্ত নিল। সে আর কাঁদবে না, আর কারো কাছে নিজের সম্মান ভিক্ষা চাইবে না। সে নিজের পরিচয় নিজে তৈরি করবে। পরের দিন থেকেই সে আবার পড়াশোনায় মন দিল। স্কুলের চাকরির পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। দিনে স্কুল, রাতে বই, অসংখ্য রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল সে। কিন্তু তার চোখে তখন একটাই স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠিত করা। অন্যদিকে রতনের জীবনও আর আগের মতো ছিল না। ডিভোর্সের পর নরেনবাবু প্রায়ই ছেলেকে বলতেন, রতন, মানুষের কথায় কান দিয়ে তুই বড় ভুল করেছিস। শেফালি দেবী এখনও মালার কথা মনে করে কাঁদতেন, কিন্তু রতনের অহংকার তখনও ভাঙেনি। সে নিজেকে বোঝাতো, আমি যা করেছি ঠিকই করেছি। কিন্তু গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, তখন মালার স্মৃতি তাকে কাঁদিয়ে তুলত। এদিকে মালার জীবনে নতুন বিপদ নেমে এলো। অতিরিক্ত দুশ্চিন্তা আর মানসিক কষ্টে হরিপদবাবু অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। মালার সামান্য বেতনে সংসার চালানোই কঠিন হয়ে পড়ল। নিজের সোনার চুড়ি পর্যন্ত বিক্রি করে বাবার চিকিৎসা করাতে লাগল সে। কিন্তু ভাগ্য যেন তার ধৈর্যের আরও পরীক্ষা নিতে চেয়েছিল। একদিন গভীর রাতে হরিপদবাবুর অবস্থার হঠাৎ অবনতি হল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তার জানিয়ে দিলেন, সব শেষ। বাবাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ল মালা। মৃত্যুর আগে হরিপদবাবু মেয়ের হাত ধরে শুধু একটা কথাই বলেছিলেন, মা, একদিন এমন জায়গায় পৌঁছাবি যাতে যারা তোকে অপমান করেছে তারা মাথা নিচু করতে বাধ্য হয়। এই কথাগুলো মালার হৃদয়ে গেঁথে গেল। বাবার মৃত্যুর পর মালার জীবন আরও কঠিন হয়ে উঠল। কিন্তু সে হার মানল না, বরং আরও শক্ত হয়ে গেল। একের পর এক পরীক্ষা দিল, প্রশিক্ষণ নিল, নিজেকে আরও যোগ্য করে তুলল। আর অবশেষে ৩ বছর পর সে স্থায়ী শিক্ষিকা হিসেবে সরকারি চাকরি পেল। সেদিন সুলেখা দেবী মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আজ তোর বাবা থাকলে খুব খুশি হতো। এরপর কেটে গেল আরও কয়েক বছর। নিজের সততা, পরিশ্রম আর অসাধারণ দক্ষতার জন্য মালা খুব দ্রুত সবার প্রিয় শিক্ষিকা হয়ে উঠল। ছাত্রছাত্রীদের কাছে সে শুধু একজন শিক্ষক নয়, একজন অভিভাবক, একজন অনুপ্রেরণা। তার স্কুলের ফলাফল জেলার মধ্যে সেরা হতে শুরু করল। আর একদিন জেলা শিক্ষা দপ্তর থেকে একটি চিঠি এলো। চিঠিটা খুলে মালা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। কারণ তাকে নদিয়া জেলার একটি নামকরা উচ্চ বিদ্যালয়ের নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। সেদিন রাতে মালা বাবার ছবির সামনে দাঁড়িয়েছিল, চোখে জল, মুখে এক টুকরো হাসি। সে ধীরে ধীরে বলল, বাবা, তোমার মেয়ে পেরেছে। তুমি বলেছিলে না একদিন সবাই মাথা নিচু করবে? আজ তোমার আশীর্বাদেই আমি এখানে পৌঁছেছি। আর দূরে কোথাও হয়তো একজন বাবা তার মেয়েকে দেখে গর্বে হাসছিলেন। অন্যদিকে সময় রতনকেও বদলে দিয়েছে। কয়েক বছর আগে নরেনবাবুও পৃথিবী ছেড়ে চলে গেছেন। শেফালি দেবী অসুস্থ, দোকানের চাকরিটাও আর নেই। জীবনের নানা সমস্যায় জর্জরিত রতন এখন আর আগের সেই অহংকারী মানুষটা নেই। বরং প্রতিটা দিন তার মনে শুধু একটা প্রশ্ন জাগে, মালা কি সত্যিই দোষী ছিল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই একদিন হঠাৎ সে এমন একটা সত্য জানতে পারল যা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। কারণ যে গৌরাঙ্গ একদিন আগুন লাগিয়েছিল, সেই গৌরাঙ্গই মৃত্যুশয্যায় দাঁড়িয়ে এমন একটা স্বীকারোক্তি করল যা শুনে রতনের পৃথিবীটাই যেন থেমে গেল। সত্যিটা কি ছিল? কেন গৌরাঙ্গ 7 বছর ধরে বুকের মধ্যে এই গোপন কথা লুকিয়ে রেখেছিল? আর সেই সত্য জানার পর রতন কি করবে সেটাই জানব। মিথ্যা যতই শক্তিশালী মনে হোক না কেন, একদিন না একদিন তার মুখোশ খুলে যায়। আর সত্য যতদিনই চাপা থাকুক, একদিন সে ঠিক আলোয় এসে দাঁড়ায়। কিন্তু সত্য জানার পর যদি আর কিছুই ঠিক করার সুযোগ না থাকে, যদি ক্ষমা চাওয়ার জন্য অনেক দেরি হয়ে যায়, তাহলে ডিভোর্সের 7 বছর পর রতনের জীবন অনেকটাই বদলে গেছে। বয়স যেন তাকে সময়ের আগেই বুড়ো করে দিয়েছে। মায়ের চিকিৎসা, সংসারের অভাব আর ভেতরে জমে থাকা অদৃশ্য অপরাধ বোধ সব মিলিয়ে সে যেন আর আগের সেই রতন নেই। একদিন সকালে খবর এলো প্রতিবেশী গৌরাঙ্গ খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, অবস্থা নাকি আশঙ্কাজনক। শেফালি দেবী বললেন, বাবা, একবার দেখে আয়। সময় মানুষকে বদলে দেয়, কখনো কেড়ে নেয়, আবার কখনো ফিরিয়েও দেয়। কিন্তু সময় কখনো অতীতকে মুছে দেয় না। পরদিন সকাল,
নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি নামকরা উচ্চ বিদ্যালয়। স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকতেই রতনের বুকটা কেঁপে উঠল। চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, শিক্ষকদের ব্যস্ততা, আর গেটের পাশে বড় বড় অক্ষরে লেখা প্রধান শিক্ষিকা মালা সেন, MA, B.Ed। বোর্ডটা দেখেই রতনের চোখ ভিজে উঠল। মনে পড়ে গেল সেই মেয়েটার কথা, যে একদিন বলেছিল, একদিন সত্যিটা জেনেও আর আমাকে ফিরে পাবে না। 7 বছর আগে যে মানুষটা নিজের হাতে ভেঙে দিয়েছিল একটা নির্দোষ হৃদয়, আজ সেই মানুষটাই দাঁড়িয়ে আছে ভাগ্যের এক কঠিন পরীক্ষার সামনে। কারণ আজ তাকে মুখোমুখি হতে হবে সেই মানুষটার যাকে একদিন সে বিশ্বাস করতে পারেনি। অর্ণব বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? রতন জোর করে হাসল। হ্যাঁ বাবা, চল। অফিস রুমের সামনে গিয়ে দুজন দাঁড়াল। একজন কর্মচারী বললেন, প্রিন্সিপাল ম্যাডাম এখন ফাইল দেখছেন, একটু অপেক্ষা করুন। রতনের বুকের ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। 7 বছর, পুরো 7 বছর পর আজ আবার মালার সামনে দাঁড়াবে সে। হঠাৎ অফিসের দরজা খুলে গেল। সাদা শাড়ি, চোখে চশমা, মুখে শান্ত সৌন্দর্য আর আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব। মালা সেন। আজ আর সেই ভেঙে পড়া মেয়েটি নেই, আজ তিনি একজন সম্মানিত প্রধান শিক্ষিকা। রতন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর মালা প্রথমে অর্ণবের দিকে তাকাল, তারপর ধীরে ধীরে রতনের দিকে। মুহূর্তের জন্য তার চোখ দুটো থমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বললেন, ভিতরে আসুন। রতনের মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যায়। মালা চেয়ারে বসে ফাইল দেখতে দেখতে বললেন, বলুন, কি প্রয়োজন? রতনের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। অর্ণব বলল, ম্যাডাম, আমি অর্ণব, কলেজে ভর্তির জন্য ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। মালা মৃদু হেসে বললেন, অবশ্যই, তোমার নামটা আবার বলো। অর্ণব মণ্ডল। নামটা শুনে মালার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, কারণ মণ্ডল পদবিটা তার কাছে অপরিচিত নয়। আর ছেলেটার মুখেও যেন কোথাও রতনের ছায়া। কিন্তু তিনি নিজের অনুভূতি প্রকাশ করলেন না। সব কাগজপত্র দেখে মালা বললেন, 1 ঘন্টার মধ্যে সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। ঠিক তখনই রতন কাঁপা গলায় বলল, মালা। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। 7 বছর পর আজ আবার সেই নাম। মালা ধীরে ধীরে মাথা তুললেন। চোখে কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই, শুধু এক গভীর নীরবতা। জি, বলুন। রতনের চোখে জল। তুমি আমাকে চিনতে পেরেছ? মালা শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ। 7 বছর অনেক সময়, কিন্তু কিছু মুখ সহজে ভুলে যাওয়া যায় না। রতনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। আমি তোমার কাছে অপরাধী, মালা। অর্ণব অবাক, সে কিছুই বুঝতে পারছে না। মালা শান্ত গলায় বললেন, আপনি এখন অফিসে আছেন, এখানে ব্যক্তিগত কথা না বলাই ভালো। তার কণ্ঠে ছিল ভদ্রতা, কিন্তু সেই পুরনো আপন ভাবটা আর ছিল না। এই দূরত্বটাই যেন রতবের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধিল। ঠিক তখনই কয়েকজন শিক্ষক ঘরে ঢুকলেন। তারা বললেন, ম্যাডাম, আগামী সপ্তাহের অনুষ্ঠানের ব্যাপারে। মালা সঙ্গে সঙ্গে কাজের আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন। সবাই তাকে কত সম্মান করছে, কত শ্রদ্ধা করছে, সেটা দেখে রতনের বুকটা আরও ভারী হয়ে উঠল। একদিন এই মানুষটাকেই সে অপমান করেছিল, আজ সেই মানুষটাই শত শত মানুষের অনুপ্রেরণা। আর সে শুধু নিজের ভুলের বোঝা নিয়ে বেঁচে থাকা একজন মানুষ। অর্ণব ধীরে ধীরে বলল, বাবা, ম্যাডাম কি তোমার পরিচিত? রতন চোখের জল লুকিয়ে বলল, হ্যাঁ বাবা, খুব কাছের একজন মানুষ ছিল। মালা কথাটা শুনলেন, কিন্তু কিছু বললেন না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইলেন। হয়তো 7 বছর আগের সেই বৃষ্টি ভেজা রাতটাও তার মনে পড়ছিল। 1 ঘন্টা পর মালা নিজেই সার্টিফিকেটটা হাতে নিয়ে অর্ণবের কাছে এলেন।
মুখে মিষ্টি হাসি। ভালো করে পড়াশোনা করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। অর্ণব হাসি মুখে বলল, ধন্যবাদ ম্যাডাম। ঠিক তখনই রতন কাঁপা গলায় বলল, মালা, যদি পারো আমাকে একবার ক্ষমা করে দিও। এই কথাটা শুনে করিডোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষক অবাক হয়ে তাকালেন। মালা কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, ক্ষমা? সবাই ক্ষমা চাইতে পারে রতনবাবু, কিন্তু সব ক্ষত কি আর আগের মতো সেরে যায়? এই বলে তিনি ধীরে ধীরে নিজের কক্ষে ফিরে গেলেন। আর রতন চোখের জল মুছতে মুছতে দাঁড়িয়ে রইল, কারণ সে বুঝে গেছে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কিন্তু এটাই কি শেষ? মালা কি সত্যিই রতনকে ক্ষমা করবে না? আর অর্ণব, সে যখন জানবে তার বাবার জীবনের সবচেয়ে বড় সত্য, তখন কি হবে? আর 7 বছর ধরে বুকের ভেতর জমে থাকা কান্না আজ কি দুজনের চোখ দিয়ে বেরিয়ে আসবে? কিছু সম্পর্ক আইনের কাগজে শেষ হয়ে যায়, কিন্তু হৃদয়ের ভেতরে সেগুলো কখনো পুরোপুরি শেষ হয় না। 7 বছর আগে একটা ভুল সিদ্ধান্ত দুটো মানুষকে আলাদা করে দিয়েছিল। আজ 7 বছর পর ভাগ্য আবার তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। এবার কি সব অভিযোগের শেষ হবে, নাকি অভিমানের দেওয়াল আরও উঁচু হয়ে উঠবে? স্কুল থেকে বেরিয়ে আসার পর রতন আর নিজেকে সামলাতে পারছিল না। চোখের জল বারবার গড়িয়ে পড়ছিল। অর্ণব অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কাঁদছো কেন? রতন কোনো উত্তর দিল না। গাড়িতে উঠে শুধু বলল, চলো বাবা, বাড়ি যাই। কিন্তু অর্ণব বুঝতে পারছিল কিছু একটা আছে যেটা সে জানে না। সেই রাতে অর্ণব তার ঠাকুমা শেফালি দেবীর ঘরে গেল। ঠাকুমা, একটা কথা জিজ্ঞেস করব? বল বাবা। আজ স্কুলে ম্যাডামকে দেখে বাবা কেন কাঁদছিল? শেফালি দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, কারণ যাকে আজ তুমি প্রিন্সিপাল ম্যাডাম বলে দেখেছ, সেই মানুষটাই একদিন তোমার বাবার স্ত্রী ছিল। অর্ণব হতবাক। কি? ম্যাডাম বাবার স্ত্রী? শেফালি দেবী কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললেন। গুজব, অবিশ্বাস, মালার কান্না আর সেই ভয়ঙ্কর রাতের কথা। সব শুনে অর্ণবের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, বাবা এত বড় ভুল করেছে? শেফালি দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ বাবা, আর সেই ভুলের শাস্তি ও প্রতিদিন পাচ্ছে। সেই রাতে অর্ণব নিজের ঘরে গিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল মালার শান্ত মুখ, তার মিষ্টি হাসি আর বাবার কান্না। হঠাৎ সে একটা সিদ্ধান্ত নিল, যদি তার বাবা ভুল করে থাকে তাহলে সেই ভুলের জন্য ক্ষমা চাইবে সে। পরদিন সকালে অর্ণব একাই স্কুলে গেল। ম্যাডাম তখন নিজের কক্ষে বসে কিছু ফাইল দেখছিলেন। দরজায় নক করার শব্দ শুনে তিনি বললেন, এসো। ভেতরে ঢুকে অর্ণব বলল, ম্যাডাম, আপনার একটু সময় হবে? মালা মৃদু হেসে বললেন, অবশ্যই, বসো। হঠাৎ অর্ণব উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মালা অবাক, ক্ষমা? কেন? অর্ণবের চোখ ভিজে উঠেছে। আমার বাবার হয়ে। এই কথাটা শুনে মালার হাত থেমে গেল। তুমি সব জেনেছ? অর্ণব মাথা নাড়ল। তারপর কাঁপা গলায় বলল, আমি জানি আমার বাবার ভুলের জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, আজও বাবা আপনাকে ভুলতে পারেনি। গতকাল আমি প্রথমবার বাবাকে শিশুর মতো কাঁদতে দেখেছি। আমি জানি না আপনি ওনাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি খুব ভালো মানুষ। অর্ণবের কথাগুলো শুনে মালার চোখ ভিজে উঠল, কারণ 7 বছর আগে যে মানুষটা তার কথা বিশ্বাস করেনি, তার ছেলেই আজ এসে তার চোখের জল মুছিয়ে দিচ্ছে। মালা মৃদু হেসে বললেন, বাবা, মানুষের ভুল হতেই পারে, কিন্তু কিছু ভাঙা জিনিস জোড়া লাগলেও আগের মতো হয় না। অর্ণব মাথা নিচু করে বলল, আমি জানি,
তবুও আপনি যদি পারেন বাবাকে ঘৃণা করবেন না। ঠিক তখনই স্কুলের এক কর্মচারী দৌড়ে এসে বলল, ম্যাডাম, বাইরে একজন অসুস্থ মহিলা অজ্ঞান হয়ে গেছেন। মালা দ্রুত বাইরে বেরিয়ে এলেন, আর সামনে যা দেখলেন তা দেখে তিনি চমকে গেলেন। মাটিতে পড়ে আছেন শেফালি দেবী, আর পাশে দাঁড়িয়ে কাঁদছে রতন। মা, মা, চোখ খোলো। মালা এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি নিজেই সবাইকে নিয়ে শেফালি দেবীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। রতন অবাক হয়ে তাকিয়ে রইল। 7 বছর আগে যাকে সে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বন্ধুরা, গল্পটা যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে ভিডিওটা লাইক করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরের গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্টে জানাবেন রতন আর মালার এই গল্প থেকে আপনারা কী শিক্ষা নিলেন।